18 বাংলায় প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে। বরানগরের 18 নম্বর ওয়ার্ড, সেই 18 নম্বর ওয়ার্ডে রাতে উত্তেজনা, সেখানে সজল ঘোষকে গো ব্যাক শুনুন আগে। বরানগরের ডাক্তার বাগানে অনুষ্ঠানে সজল ঘোষ, আর অনুষ্ঠান শেষে বেরোনোর সময় এই স্লোগান, সজল ঘোষের গাড়ি আজকে গো ব্যাক স্লোগান। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর। সুবীর, কেন এরকম পরিস্থিতি হঠাৎ তৈরি হলো? দেখো, বরানগর পৌরসভার 18 নম্বর ওয়ার্ড ডাক্তার বাগান এলাকা, সেখানে কিন্তু একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং বিজেপি কর্মীরা, এবং সেই সময় যখন অনুষ্ঠান থেকে ফিরছিলেন সেই সময় যেটা তিনি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার গাড়ি আটকে রাখে, দিকে বিক্ষোভ দেখান এবং তারপরে যে গোবের স্লোগান দেন। কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পুরো অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন যে সজল ঘোষ অনুষ্ঠানের মধ্যে বক্তৃতা না দিতে পেরে সেখান থেকে সজল ঘোষ কি বললেন একবার শোনাই দর্শকদের। মতুয়া সম্প্রদায়ের অনুষ্ঠান অনেক দূরে, ওখান থেকে ফেরার সময় ওখানে একটা ওই আছে, কিছু অর্বাসীদের আড্ডা আছে, অনেকটা দূরে, প্রায় 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে, কাছাকাছি দূরত্বে। ওখানে একটা রাজেশ সামন্ত বলে একটা খুনি আছে। কিছুদিন আগে আমি তার ছবি দিয়েছিলাম সায়ন্তিকার ছবি। হ্যাঁ, তো কেস নাম্বার গুলো দিয়েছিলাম, তো সেটাই তার রাগ। এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, এটা হিসাব আমি সময় মতন দিয়ে দেবো। আমি আবারও কথা বলবো সুবীর হচ্ছে। সুবীর, এই গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া? দেখো, এই গোটা ঘটনা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাল্টা সজল ঘোষের দিকে কিন্তু অভিযোগ আঙুল তোলা হয়েছে। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন সেখানে বসে আড্ডা দিচ্ছিলেন, গল্প করছিলেন, সেই সময় সজল ঘোষ সেখান থেকে যাচ্ছিলেন এবং তখন গাড়ি থেকে কেউ তাদের উদ্দেশ্যে অকথ্য কথাবার্তা বলেন, গালিগালাজ করেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ঘটনার সূত্রপাত, এবং সেই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখান। বেশ, আমি যেটুকু সংবাদ পেলাম যে মতুয়াদের প্রোগ্রামে গতকাল যার কথা বলছেন বা যিনি অভিযোগ করেছেন তিনি গেছিলেন, সে বক্তৃতা করতে পারেনি। তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয় যে ওর সন্দেহ হয় যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোধহয় ওকে বক্তৃতা করতে দেয়নি। ও অসংলগ্ন কিছু কথাবার্তা বলে আমি শুনেছি। পরবর্তী পর্যায়ে ওর অসংলগ্ন কথার প্রতিবাদ জানায় আমাদের দলীয় কিছু কর্মী। এটুকুনি ঘটনা। আসি পরের খবরে। খড়গপুর আইআইটিতে ফের পড়ুয়ার মৃত্যু, 14 দিনের মাথায় উদ্ধার আরো এক পড়ুয়ার দেহ। হোস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে দেহ। আরো ডিটেইলস জানাবে শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, 14 দিনের মাথায় আরো এক পড়ুয়ার রহস্য মৃত্যু, কি জানা যাচ্ছে? আইআইটি কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, চলতি বছরের 12ই জানুয়ারি রবিবার, এরপর 21শে এপ্রিল রবিবার, আর তারপর আজ 4 মে রবিবার, অভিশপ্ত রবিবারই আবার আইআইটি খড়গপুরের মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। যেটা জানা যাচ্ছে, আবাসিকরা কি বলছে শঙ্কর? যেটা জানা যাচ্ছে যে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং 50 বছরের যে ছাত্র আশিক কামাল ছুটিতে বাড়ি যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলেন, তারপরে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে রহস্য বাঁধা দিয়েছে। তবে যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে দিল্লির কোনো মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন এই ছাত্র, তারপরেই এই সিদ্ধান্ত, এবং সেই মেয়ে নাকি ফোন করে আইআইটিকে জানিয়েছে যে এই ছাত্র সুসাইড করতে যাচ্ছে। এরপরেই আইআইটি কর্তৃপক্ষ সেখানে পৌঁছায়, তার বাড়ি রুমের যে গেট সেটা ভাঙার চেষ্টা করে। তা বিফল হলে খড়গপুর থানাকে খবর দেয় এবং খড়গপুর টাউন থানার পুলিশ দরজা ভেঙে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। এই যে মেয়ে যে খবর দিয়েছিল তার সঙ্গে কি পরিচয়, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে, তার কাছে ডিটেলস জানতে চাইছে। বেশ, অনেক ধন্যবাদ শঙ্কর।
রামপুরহাটে পাথর ব্যবসায়ী খুনে গ্রেপ্তার করা হলো আরো একজনকে। রামপুরহাটে শুট আউটে ধৃত আরো এক ঝাড়খণ্ড থেকে পাকড়াও সনাতন মারিয়া। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অক্ষয়। অক্ষয়, এখনো পর্যন্ত তাহলে মোট কতজনকে গ্রেপ্তার করলো পুলিশ, এবং যাকে গ্রেপ্তার করা হলো সর্বশেষ কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কি তার পরিচয়, কি জানতে পারছো সর্বশেষ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গত 27 এপ্রিল রবিবার যে রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চল, সেখানে নিরিশা গ্রামের কাছে একটি দোকানে যখন যে পাথর ব্যবসায়ী মালিক সে যখন বসেছিল, সে সময় তাকে দুষ্কৃতীরা গুলি ছোড়ে এবং সেই শুট আউটেই মৃত্যু হয় পাথর ব্যবসায়ী সুদীপ বাস্কের। এবং এই ঘটনার তদন্তে নেমে গত 4 দিন আগে 4 জনকে গ্রেপ্তার করেছিল রামপুরহাট থানার পুলিশ, এবং তাদেরকে জেরা করে এই যে সনাতন মারিয়া তার নাম উঠে আসে। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, সুপারি কিলার হিসাবে তাকে ব্যবহার করা হয়েছিল এবং তাকে ঝাড়খণ্ডের মহেশপুর থেকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানা পুলিশ। তার ঝাড়খণ্ডের মহেশপুর থানা এলাকাতেই বাড়ি। তাকে আজকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে তার 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ আদৌ তাকে জেরা করে তদন্তে জানতে চাইছে যে এই খুনের মাথাকে এবং খুনের কি কারণ। পুলিশ সূত্রে যেটা মূলত আমরা জানতে পারছি, ব্যবসায়িক কারণ এবং টাকা পয়সা বিবাদের জেরে এই খুন হতে পারে। তবে এই সনাতন মারিয়াকে সুপারি কিলার হিসাবে ব্যবহার করা হয়েছে এবং তাকে ঘটনার দিন এলাকার বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি ছবিতে দেখা গিয়েছে, এবং সেই ঘটনার সূত্রপাত ধরেই এবং যারা 4 জন আগেই গ্রেপ্তার হয়েছে তাদেরকে জেরা করে এই সনাতন মারিয়ার নাম উঠে এসেছে। এবং পুলিশ সূত্রে যেটা আরো জানতে পারছি, যেহেতু এই 5 জনকে জেরা করে আরো বেশ কয়েকজনের নাম উঠে আসতে পারে এই খুনের ঘটনায়। জীবিত শ্রমিকের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট। দেখুন জীবিত শ্রমিক, তার নামে একটা ভুয়ো ডেথ সার্টিফিকেট। শুধু তাই নয়, এই ডেথ সার্টিফিকেটে সই করেছেন বিজেপি বিধায়ক। আলিপুরদুয়ারের কালচিনি তোরসা চা বাগানে চাঞ্চল্য। জীবিত শ্রমিকের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট এবং তাতে সই করেছেন বিজেপি বিধায়ক। কালচিনি এমএলএ কি করেছে দেখে নেন। বুধরাই সন্তান, তিনি জীবিত আছেন, জীবিত লোককে মোড়া বানিয়ে দিয়েছে। সাইন করেছে কে? কালচিনি এমএলএ বিশাল রামা, বিজেপির এমএলএ। এই কাজের জন্য কিন্তু আমরা আন্দোলন করেছিলাম। দালাল চক্র বন্ধ হোক, আমি এভিডেন্সের সাথে দেখাচ্ছি। চা বাগানে 14 সার্টিফিকেট যেত লোককে মেরে দিয়েছে, আর একটা সার্টিফিকেটের জন্য এমএলএ 10,000 করে নেয়। এটা কিন্তু কমপ্লেন্ট রুট লেভেল থেকে আমাদের কাছে এসেছে। লিগাল একটা পিটিশন হোক, আমি কিন্তু জবাব চাবো, ওনাকে কিন্তু প্রুভ করতে হবে। তৃণমূল এই অভিযোগ সামনে এনেছে। সরাসরি রয়েছে রাজকুমার, যে বিজেপি বিধায়ক সই করলেন, তার কোনো প্রতিক্রিয়া তিনি কি বলছেন? জীবিত শ্রমিকের ভুয়ো ডেথ সার্টিফিকেটে সই করে দিলেন কোনো কিছু না দেখেই তিনি। একদমই দেখো, ঘটনা নিয়ে কিন্তু ডুয়ার্সের চামালয়ে একেবারে তোলপাড় শুরু হয়েছে। শাসক বিরোধী তরজা একেবারে তুঙ্গে উঠেছে। যে বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ, কালচিনির বিধায়ক, বিজেপি বিধায়ক সেই বিশাল লামা, তিনি সই করার কথা স্বীকার করেছেন। কিন্তু তার একটাই বক্তব্য যে এই যে সার্টিফিকেট ইস্যু করেছে, হয় পঞ্চায়েত, নয় প্রধান, নয় পুরসভা, সেই সমস্ত পঞ্চায়েত প্রধান এবং পুরসভা কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূলের দখলে। তাহলে তৃণমূলের দখলে থাকা যে পঞ্চায়েত বা পুরসভা থেকে যে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখে তিনি সই করেছেন। তার পক্ষে ওই সার্টিফিকেট ভুয়ো কি ঠিক সেটা যাচাই করা সম্ভব নয়। ফলে পাল্টা তিনি তদন্তের দাবি জানিয়েছেন যে তদন্ত করে দেখা হোক এই জীবিত শ্রমিকের নামে কোত্থেকে সার্টিফিকেট এলো, কারা দিল। যদিও আমরা জানতে পারছি যে মাল পুরসভা থেকে এই সার্টিফিকেট বেরিয়েছে এবং মাল পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন যে তারা এই তোরসা চা বাগানের অভিযোগটি এখন পর্যন্ত পাননি, কিন্তু এর আগেও তারা এই ধরনের একাধিক অভিযোগ পেয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। যে মাল পুরসভার যে কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, তিনি আপাতত পলাতক রয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। আর এই ভুয়ো ডেথ সার্টিফিকেটের শাসক বিরোধী তরজা তুঙ্গে। আমরা যা পরিবার থেকে আসে আমরা করিয়ে দিই সার্টিফিকেট। আমরা জনপ্রতিনিধি, আমাদেরকে যে কোনো করতেই হবে, লোক আসবে করতে হবে, কিন্তু এটা যাচানোর যে দায়িত্ব, কারা এই সার্টিফিকেট ইস্যু করছে তাদের, তো তারা কেন করছে না? আজকে এই শুধু না, অনেক এই চক্রান্ত চলছে পুরো গোটা ডুয়ার্সে। ওনাদের যে জিপিরা আছে, ওরা যে এরকম যে করতেছে, এদেরকে কেন ধরতেছে না? এটা শুধু না, আমি বিধানসভার অভ্যন্তরে এটা নিয়ে পুরো তথ্য সহিত আমি জমা করেছি 2023। এই যে দালালি যে এটা চলছে, এটা বন্ধ হয়েছে। যে আমাদের যে রাজ্যসভা সংসদের মতনই লোক যারা এদিকে সেই দিচ্ছে, কেন নাকি ওনাদের আত্মীয়রা এখানে আছে, এটা নিয়ে তদন্ত হবে।
শ্রমিকদের পিএফ এর টাকা মারার জন্য ডুপ্লিকেট ডেথ সার্টিফিকেট তৈরি করছে এবং চারদিকে তারাই ডুয়ার্স এলাকাতে পুরো দালাল চক্র তাদেরকে ছড়াছড়ি আছে এখানে। উনি যে অভিযোগ করেছেন যে এখানে মানে যে লোক জীবিত আছে তার নামে এখানে ডেথ সার্টিফিকেট মানে দেওয়া হয়েছে, তার মানে তো উনি প্রমাণ করে দিচ্ছেন যে ওনার সরকার জীবিত লোকের ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে। বিজেপি তো আর ইস্যু করছে না, বিজেপি তো আর ইস্যু করছে না, ওনাদের প্রধান, আমাদের তো প্রধানে, তাদের প্রধানের সরকারে ওরা আছে, ওরা সরকার চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার তো বিজেপি চালাচ্ছে না। তার মানে যদি ওনাদের সরকারের মধ্য থেকে যদি কোনো ডুপ্লিকেট সার্টিফিকেট বের হয় তার জন্য তো তার সরকার দায়ী। যদি কেউ এর মধ্যে যুক্ত থাকে, আমি বলে দিলাম আমার দলের লোক বা বাইরের লোক যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, লিগাল অ্যাকশন হোক এবং প্রশাসনিক অ্যাকশন হোক, অ্যারেস্ট হোক, যদি কেউ থাকে। ঝুঁকির পারাপার বছর দুয়েক আগে ভেঙে গিয়েছে বাঁশের সাঁকো, তাই কোমর সমান জল পেরিয়ে প্রতিদিন নদী পারাপার, আর যেখানে পদে পদে বিপদ। কোচবিহারের তুফানগঞ্জে পাকা ব্রিজের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। নদীর উপর কোনো ব্রিজ বা সাঁকো নেই, তাই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন এভাবেই পারাপার করতে হয় নদী। এই দেখুন, কোমর সমান জল পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা, একটু এদিক ওদিক হলেই বিপদ। দোকানে বাজারে যেতে হয় নদীর উপর দিয়ে হেঁটে। কোচবিহারের তুফানগঞ্জ, এখান দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। বৃষ্টির পর নদীর জল বেড়েছে। এই নদীর একদিকে বেগারখাতা গ্রাম, আর একদিকে কামাত ফুলবাড়ি, এদিকেই তুফানগঞ্জ বিবেকানন্দ বিদ্যালয়। একটা সময় নদী পারাপারের জন্য ছিল বাঁশের সাঁকো, সেই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করত বেগারখাতার পড়ুয়ারা। যাতায়াতে অন্য কোনো উপায় নেই। বছর দুয়েক আগে নদীর স্রোতে বাঁশের সাঁকোটাই ভেঙে যায়। এদিকে ঘুরপথে স্কুলে যেতে প্রায় 5 কিলোমিটার, এর জন্য খরচও অনেক, আর নদী পেরিয়ে স্কুলে যেতে 1 কিলোমিটার, তাই ঝুঁকি নিয়ে হেঁটেই প্রতিদিন স্কুলে যাতায়াত। বর্ষার সময় নদীতে জল বাড়ে, তখন স্কুলে যাওয়া বন্ধ। আমাদের খুব অসুবিধা হয়, আমরা রোজ এইভাবে যাই, জল দিয়ে স্কুলে যাই, টিউশনে যাই, রাত্রিবেলা টিউশনে যেতে হয়। আমাদের ওই দিক দিয়ে ঘুরে গেলে 50 টাকা করে লাগে। এখন তো জল কম, তাহলে এখন তো এই নদী দিয়ে পার হচ্ছে, যখন জল বেশি হবে তখন কি করবে? তখন স্কুল যাওয়া কদিন বন্ধ থাকবে, টিউশন বন্ধ থাকবে। আমরা প্রতিদিনই নদী পাড়ে স্কুলে যাই, আমাদের শার্ট প্যান্ট ব্যাগ সব ভিজে যায়, আমাদের বইও ভিজে যায়। অনেকদিন আমাদের ঘুরে বাড়ি চলে যেতে হয়, আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়, ওই দিক দিয়ে যেতে আমাদের অনেক খরচ হয়। এর জন্য আমরা আবেদন করছি যে আমাদের একটা অতি শীঘ্র একটা ব্রিজ হোক। দুর্ঘটনা তো হয়েই থাকে, কোন জায়গায় কিভাবে জল আছে আমরা নিজেরাই ভাবতে পারি না। কখনো ডুবে যাচ্ছে বাচ্চা, আবার তাকে তোলা হচ্ছে। যেহেতু আমরা ওদের পাশে থাকি সেহেতু হয়তো ওদের বাঁচাইতে পারতেছি, কিন্তু আমরা যদি ওদের পাশে না থাকি হয়তো সে বাচ্চা মারাই যাবে। 2 বছর ধরে দুর্ভোগ। স্থানীয়দের প্রশ্ন, এভাবে আর কতদিন? তারা ব্রিজের দাবিতে সরব। নদী পেরিয়ে আসা মানেই একটা রিস্কি ব্যাপার থাকে, যখন তখন ছেলে মেয়েদের একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনিক স্তরে আমি জানাবো ভবিষ্যতে যাতে ওখানে একটা সাঁকো বা ভবিষ্যতে যাতে পারাপারের কোনো ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। আপনাদের একটা ছবি দেখাই, কালনায় বৈদ্যপুর পঞ্চায়েত। সেই পঞ্চায়েতে গাঙ্গুর নদীর উপর ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছিল, কিন্তু মাঝপথে তা একেবারেই থমকে যায়। গত 30শে মার্চ আমরা এই ছবি এবং এই খবর আপনাদের দেখিয়েছিলাম। আর নিউজ 18 বাংলার খবরের জেরেই ফের শুরু হয়েছে কাজ। কালনায় বৈদ্যপুর পঞ্চায়েতে শুরু ব্রিজ মেরামতি, গাঙ্গুর নদীর ওপর শুরু ব্রিজ সংস্কার। ব্রিজ সংস্কার শুরু হলেও মাঝপথে যে থমকে গিয়েছিল কাজ, নিউজ 18 বাংলার খবরের পরেই তৎপরতা। ব্রিজ মেরামতির কাজ শুরু হয়েছে। নিউজ 18 বাংলার খবরের জেরে এই কাজের তৎপরতা, যাতে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্রিজ হলে পরে বর্ষার আগে ব্রিজটা তৈরি করা খুবই প্রয়োজনীয়। আচ্ছা, নাহলে আমাদের যাওয়া আসা খুবই অসুবিধে। সবজি মার্কেটে লোক যেতে পারে না, তারপরে এমনি গাড়ি ঘোড়া যেতে পারে না, আর যানবাহন কোনো কিছুই যাওয়া যায় না, অটোগুলো যেতে পারে না। এই কারণে আমাদের তাড়াতাড়ি করে ব্রিজটা
বর্ষার আগে হয়ে যায় সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমাদের খুবই ভালো লাগছে যে আবার নতুন করে কাজ শুরু হয়েছে এবং যদি কাজটা একটু তাড়াতাড়ি শেষ হয় তাহলে ভালোই হয়। হ্যাঁ, তার সামনে বর্ষা আসছে, বর্ষা এসে গেলে পরে সব জমি জমা ডুবে যাবে অনেকে, কারণ এখন ওভার যে বাইপাসটা করা আছে বাইপাসের জলটা আটকে আছে, একটা ইয়েতে তো বার হবে না জলটা, হ্যাঁ, যার জন্য অনেক জমি জমা ডুবে যাবে এবং যাতায়াতেরও খুব সমস্যা হবে। যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। জল সমস্যার ছবিটা একটু দেখাই আপনাদের। কোচবিহারের শীতলকুচি 1 বছরেও শেষ হলো না জল প্রকল্প। ঠিকাদারের গড়িমসি, আর সেই গড়িমসিতেই কাজে দেরির অভিযোগ। কোচবিহারের শীতলকুচিতে মিটছে না জলের সমস্যা। কি অভিযোগ এলাকাবাসীর শোনাই আগে আপনাদের। কোনো কাজই হয়নি এখানে, তো মানে 28/3/2024 উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সুবিধা পাচ্ছি না। শুধু নামই প্রকল্প করা হয়েছে, জল আমরা এখনো জলের বিন্দু পর্যন্ত দেখতে পারলাম না। কিন্তু আমাদের একটাই বিনতি যে আমরা জলটা পাই, কিছুই পাচ্ছি না। তো এখানে তো কাজই বন্ধ হয়ে আছে, আমাদের তো জল লাগে, আমরা তো পাচ্ছি না। আমরা চাচ্ছি যে পরিষেবাটা যাতে তাড়াতাড়ি আমরা পাই। টাকা কি আজকে খেয়া ফেলালো না কি করলো, আর উদ্বোধন করা স্যার বোর্ড কোন লাগা সব কমপ্লিট কাজ করে কার বাড়িতে জল পেয়েছে দেখো তো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তত আমার ভালো। রাজেশ রয়েছে প্রতিনিধি। রাজেশ, 1 বছর আগে জল প্রকল্পের শিলান্যাস হওয়া সত্ত্বেও কেন এই গরমে পানীয় জল পাচ্ছেন না সেখানকার স্থানীয় বাসিন্দারা? প্রশাসনের তরফ থেকে কি জানানো হচ্ছে? দেখো, শীতলকুচির বড় পিঞ্জিরের ঝাড় এলাকায় কিন্তু 1 বছর আগে এই পানীয় জল প্রকল্পের শিলান্যাস হয়। তবে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ যে 1 বছর আগে শিলান্যাস হলেও জল প্রকল্পের কাজ হয়নি, যার ফলে কিন্তু তারা পরিস্ফুট পানীয় জল পাচ্ছেন না। নলকূপের আয়রনযুক্ত জলই তাদের খাওয়ার জন্য ভরসা, এবং তারা ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে ঠিকঠাক ভাবে কাজ না করার জন্য। ঠিকাদারের গড়িমসিতে কাজে দেরির অভিযোগ, কিন্তু এই অভিযোগ পাওয়ার পর প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই অভিযোগ তো ঠিকাদারের বিরুদ্ধে? দেখো, স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি যেটা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবেন। তবে পিএইচই দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে দ্রুত জলাধার তৈরির কাজ তারা করবেন, পাশাপাশি জলাধার তৈরির কাজ শেষ হলে বাড়ি বাড়ি যে টেপ কলের কানেকশন সেটাও তারা দিবেন এবং দ্রুত পানীয় জল পাবেন এলাকার মানুষ। বেশ, আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে আমাদের এই কাজগুলো করা যায়। শুধু আমাদের কৈমারি নয়, আমাদের 8টা অঞ্চলেই যে পিএইচির কাজগুলো চলছে সেই কাজগুলো প্রায় অনেকটা ঢিলাঢালা ভাবেই চলছে। যেহেতু এরা টেন্ডারটা উপরের থেকে করছে, আমরা ধরতেও পারতেছি না, সেই জন্য আমরা ডিপার্টমেন্টকেই ধরবো এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা বলবো কাজগুলো যাতে খুব দ্রুত সম্পন্ন হয়, আমরা সেই চেষ্টাটাই করব। রিজার্ভার পাইপলাইন থাকলেও মেলে না জল, অর্থাৎ এখানেও জলের সমস্যা। পিএইচি রক্ষণাবেক্ষণের অভাবে এমন বিপত্তি। জল সমস্যায় জলপাইগুড়ির খারিজা বেরুবাড়ির বাসিন্দারা। এই গরমে পানীয় জল পাচ্ছেন না। পিএইচির বিরুদ্ধেই, পিএইচি রক্ষণাবেক্ষণের অভাবেই এমন বিপত্তি বলছেন স্থানীয় বাসিন্দারা। আমার সঙ্গে সরাসরি রয়েছে শান্তনু। শান্তনু, পিএইচি দপ্তর কি জানাচ্ছে, কেন রক্ষণাবেক্ষণের অভাব রয়ে যাচ্ছে এবং যার জন্য পানীয় জল পাচ্ছেন না সেখানকার স্থানীয় বাসিন্দারা, দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের? দেখো, এই প্রকল্পটি তৈরি করেছিল হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং এটিকে কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ হচ্ছে পিএইচি দপ্তরকে হস্তান্তরের কথা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো 7 বছর কেটে গেলে পরেও সেই প্রকল্প কিন্তু হস্তান্তর করা হয়নি পিএইচি দপ্তরকে। এদিকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকার কারণে যে পাইপলাইনগুলো পাড়ায় পাড়ায় এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। তার ফলে পাড়ায় এবং বাড়িতেও কিন্তু জল পৌঁছাচ্ছে না। ফলে কিন্তু বাধ্য হয়ে এলাকার বাসিন্দাদেরকে ছুটে আসতে হচ্ছে রিজার্ভারের কাছে। সেখানেই তারা তাদের বালতি নিয়ে এবং অন্যান্য জল ভরে নিয়ে গিয়ে তারা কিন্তু জলের চেষ্টা মেটাচ্ছেন। কেউ আসছেন 1 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার পথ পেরিয়ে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে এই রিজার্ভারের কাছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যে সমস্যা মেটানোর জন্য চেষ্টা করেছিল উন্নয়ন দপ্তর, শুধুমাত্র দায়িত্ব হস্তান্তরের কারণেই কিন্তু সেই প্রকল্প সম্পূর্ণ হয়নি। অর্থাৎ গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সেই জল পৌঁছতে পারেনি। তার ফলে কিন্তু বলা যেতে পারে 10 থেকে 12টি গ্রামের বাসন কিন্তু একেবারে রীতিমতো সমস্যার মধ্যে রয়েছে। এই সমস্যা এতটাই তীব্র হয়েছে যে যত দিন যাচ্ছে সেই মানুষগুলো কে কিন্তু 7 সকালে চলে আসতে হচ্ছে এই রিজার্ভারের কাছে, সেখান থেকে জল ভরে তারপর সে জল নিয়ে যাচ্ছে বাড়িতে, এবং যখন দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে জল পাওয়া যায়।
আমাদের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা খুব কষ্ট করে এখানে মহিলা মানুষ এখান থেকে এসে জল নেই। প্রধান পঞ্চায়েত সবাইকে জানানো হয়েছে, কিন্তু জল ঠিক মতন পাচ্ছি না। আমরা কুয়ার জল খাই, তার জন্য এখানে এসে আমরা জল নিয়ে যাই। খুবই অসুবিধা হয়। যদি আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে কথা হয়েছে এই দপ্তরের সাথে যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে, তাদের কথাও বলেছি। যে গ্রাম পঞ্চায়েতে এই বিষয়টা রয়েছে সেই দপ্তরের প্রধানের সাথে ইতিমধ্যে কথা হয়েছে, যাতে দ্রুততার সাথে এই বিষয়টা দেখা হয়। আমরা তার জন্য যা যা করার চেষ্টা করছি।